শ্রেয়সী। ময়ূর, এমনি কিছু বলবো না, প্রশ্ন করবে? আমার নির্দিষ্টভাবে একটাই জিনিস জানার, মানে প্রশ্নের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আলোচনাটা, মানে কি সাংঘাতিক একটা প্ল্যান, যে প্ল্যানটা গ্রামে গ্রামে বোঝানোটাও একটা ন্যারেটিভ বিল্ডিং। মানে ডিপ স্টেট ইজ রিয়েল। একেবারেই তাই। পাকিস্তান যে এইটাতে পুরো ভেন্ডার হিসাবে কাজ করছে সরকার ফেলার, এটা বাস্তব। একেবারেই তাই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখনই কোনো ক্যাম্পেইনে দেখবে ডেমোক্রেসি ইন ডেঞ্জার বা ইউথ এম্পাওয়ারমেন্ট বা জয়েন্ট ক্লাইমেট অ্যাকশন বা সোশ্যাল জাস্টিস, অ্যান্টি করাপশন বা মানবাধিকার ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন, এরকম কিছু কথার উদ্ভব হয় না, তখনই বুঝবে যে সেই ক্যাম্পেইনটি ডেফিনেটলি ফান্ডেড বাই হোয়াট এভার এন্টিটি উই কল ইট অ্যাজ ডিপ স্টেট। তো আমি একটা জিনিস জাস্ট পয়েন্ট করতে চাই, এই যে সৌরভ দাসের কথা আমরা অনেকক্ষণ ধরে শুনছিলাম, অভিজিৎ দীপকে তো একটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট প্লেয়ার এটাতে, কিন্তু সৌরভ দাসকে পার্টিকুলারলি লাইমলাইটে যদি আমরা দেখি, তাহলে 2025-এ নরওয়েতে ওয়ার্ল্ড এক্সপ্রেশন ফোরাম হয়েছিল, এবং সেই ওয়ার্ল্ড এক্সপ্রেশন ফোরামের হেড ছিল ম্যাটস নাইগার্ড। এবং ম্যাটস নাইগার্ড হচ্ছে এক্স ডাগজাভিসন বস। ডাগজাভিসন হচ্ছে একটা নরওয়ের একটা মিডিয়া চ্যানেল, যেখানকার একটা জার্নালিস্ট, তোমরা সবাই জানবে, খুব ফেমাস হয়েছিল কিছুদিন আগে, হেলে লাইন সেভেডসেন। আমাকে মাফ করবে যদি আমার নামটা একটু ভুলভাল হয়। যখন প্রাইম মিনিস্টার মোদি নরওয়েতে গিয়েছিলেন, তখন সব থেকে বেশি অ্যান্টি মোদি ক্যাম্পেইন যে মহিলা চালিয়েছিল সে হচ্ছিল এই হেলে লিয়ান। এবং ওই যে নরওয়েতে ওয়ার্ল্ড এক্সপ্রেশন ফোরাম হয়েছিল 2025-এ, যেখানে সৌরভ দাস একজন ভীষণ ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিসেবে স্টেজে বসেছিল, সেই একই স্টেজে মাইক নিয়ে কিন্তু পাশে তার হেলে লিয়াংও বসেছিল। সুতরাং এই কানেকশনটা, এটা খুব ইম্পর্টেন্ট যে এরা কিন্তু সবাই অ্যাবসলিউটলি ফান্ডেড বাই রকফেলার কোম্পানি, ফর্ড, ওএসডি যেটা ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ওএসএফ, এরা সবাই ফান্ডেড বাই দেম। তো এই যে কানেকশনটা, এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট কানেকশন। এবং তোমাকে আরেকটা জিনিস বলি, সৌরভ দাস নিজেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, একজন মানে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে পরিচয় দেয়। তার সাথে সাথে কিন্তু সে ক্লাইমেট জয়েন্ট অ্যাকশন ফোরামের বা ফ্রন্টের হচ্ছে কো ফাউন্ডার। এবং এই ক্লাইমেট জয়েন্ট অ্যাকশন ফ্রন্ট যেটা আছে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি ফান্ডেড বাই রকফেলার ফাউন্ডেশন। এবং রকফেলার ফাউন্ডেশন বা স্ট্যান্ডার্ড অয়েল কোথাকার কি, কোথা থেকে আসছে বা তাদের কি কানেকশন, সেটা কিন্তু আমাদের আর জানতে বাকি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এরা প্রথম থেকেই ট্রাই করছিল যে কোনো ভাবে যে কোনো কথাকে উঠিয়ে এরা একটা গণ আন্দোলন তৈরি করবে, যেটাকে আমরা বলি সিভিল ওয়ার তৈরি করবে এবং ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করবে। এবং সেটা ওরা ডেফিনেটলি বাংলাদেশের ফুটস্টেপ ফলো করেছিল। বাংলাদেশেও যখন কোটা মুভমেন্ট এসেছিল হাসিনা সরকার, কিন্তু তথাপি কিন্তু তারা প্রথমে প্রচুর বলেছিল আমাদের এইটা চাই, এই দফা চাই, ওই দফা চাই, এই দফা চাই। অনেক দফা চাওয়ার পরে হঠাৎ তারা একটা বললো, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এখানেও কিন্তু তারা সেটাই করার চেষ্টা করেছিল। অশেষ ধন্যবাদ আমাদের সরকারকে এবং ধর্মেন্দ্র প্রধানজিকে এবং আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, তাদেরকে অশেষ ধন্যবাদ যে ধর্মেন্দ্র প্রধানজি মহাশয় ঠিক টাইমে এরকম একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন। এবং শুধু তাই নয়, সিথওয়ে বন্দর, অর্থাৎ মিয়ানমারের সিথওয়ে বন্দর, সেটা নিয়েও অনেকের ঘুম উড়ে গেছে। আমি সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।